আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দর্শক, নতুন করে বাংলাদেশের কোনো শাসক যেন স্বৈরাচার হয়ে না ওঠেন, সংবিধান যেন কোনো শাসককে বা সংবিধান ব্যবহার করে কোনো শাসক যেন স্বৈরাচার হওয়ার সুযোগ না থাকে, এই ধরনের অনেকগুলো টার্গেট বা লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ চলছে। সংস্কার কি সংস্কার করা যায় যেন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা যায়, সংবিধানকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসা যায় যেটির অনুশাসনের ভিত্তিতে বা সংবিধান মানলে যেভাবে মানতে বাধ্য হবে সরকার এবং বাংলাদেশে একটি সুশাসন থাকবে। সব রাজনৈতিক দলগুলো মিলে একটা সংস্কারের চেষ্টা চালাচ্ছে। আজকে ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্বের ৬ষ্ঠ দিনের বৈঠক। আজকের বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর সব রাজনৈতিক দল একমত হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে বিএনপি একমত হয়েছে। বিএনপি বলছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো আর কোনো বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ডে যেন বাধা সৃষ্টি না করে, সেটি তারা চান না, যেটি প্রস্তাব করা হয়েছিল। এবং এনসিসি পরিবর্তে নতুন নাম দিয়ে প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। বিএনপি বলছে যে যেহেতু তারা একটি মেনেছেন যে প্রধানমন্ত্রী পদে পূর্ণ মেয়াদে 10 বছর একজন থাকতে পারবেন, একজন মানুষ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটি তারা মেনেছেন। তবে এটি মানলে মানবেন না এনসিসি, এমন কথা আছে। অর্থাৎ এই যে ঐক্যমত্য কমিশনে বৈঠকের পর বৈঠক হচ্ছে, ঐক্যমত কত দূর, এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন স্টুডিওতে। আমার ডান পাশে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আপনাকে স্বাগত জানাই। তারপর আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, রাষ্ট্র সমাজবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভূমিকা একটু লম্বা করেই বলে ফেলেছি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাই এনসিসির বিষয়ে কতটুকু খোঁজ খবর রাখছেন আসলে, এবং আজকে যে বিএনপি বলল যে একটি বিষয়ে তারা একমত হয়েছেন, তাদের স্থায়ী কমিটির বৈঠকেও তারা কথা বলেছেন এটা নিয়ে, তারপরেই বলছেন যে আসলে 10 বছর তারা মানছেন যে 10 বছরের বেশি থাকবে না, কিন্তু এনসিসি তারা মানছেন না। বলেছেন উনি। আর গতকালকে ব্যাপারটা ছিল যে উনি কোনো মত দিতে পারেননি। উনি বলেছিলেন যে এটা আমি বলতে পারি যে এই 10 বছরের টার্মে যদি আপনারা রাজি হন হয়তো আমার পার্টি একমত হবে, এখনও একমত নয়, এটা বলা হয়নি। কিন্তু আশা করি যে আমি তাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পারবো। তার সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে, ফোনে অবশ্য, সামনাসামনি দেখা হয়নি। উনি এরকম বলেছেন যে দেখেন, আমি এখানে যে কাজটা করছি আমার দলের পক্ষ থেকে আমি চাইব যে যাতে করে ঐক্যমত্যটা হয় এবং একটা জাতীয় ঐক্যের মতো গড়ে ওঠে, নির্বাচনটা সহজ হয়। আমি আপনাকে বলি, আমার কিন্তু একদম শুরু থেকেই মনে হচ্ছে, বিশেষ করে লন্ডন বৈঠকের পরে, যে এখন ঐক্যমত্যটা একটু সোজা হয়ে যাবে। কেন সোজা হবে? বিএনপির সামনে এখন কি, এমনিতে ধরেন আপনি যদি রাজনীতির হালচাল দেখেন দেশের, ভোট হলে সবাই ধরেছে যে বিএনপি জিতবে। বিএনপির খন্দকার মোশাররফ তো বলেছেন যে ওনারা মোর দেন 2/3 মেজরিটি পাবেন, এটা তাদের কনফিডেন্স এবং সবার মধ্যে আছে। তো অযথা ওই নির্বাচনটা বিলম্বিত করবে কেন, ঝগড়াঝাটি করে, তর্ক করে? তারা যত তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিয়ে ভোট করতে চাইবে। তারপরে পার্লামেন্ট যখন হবে, পার্লামেন্ট তো সব ক্ষমতাই রাখে। আর পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি থাকে, তাহলে এমনকি আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে দরকার হলে সেটাও বদলে দিতে পারে। এগুলো তারা বলেননি, কিন্তু সাধারণভাবে বিষয়টা এরকম আসতেই পারে। মানে ধরেন অ্যাজ আ অ্যানালিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট ধরেন, আমি পার্টিতে করি কিন্তু তার বাদেও রাজনীতি বিশ্লেষণ যদি করি, তাহলে আমার কাছে এটা মনে হয় যে বিএনপি এখন এই সমস্ত বিষয়ে তর্ক করে হয়তো সময় ক্ষেপণ করবে, অথবা জটিলতা তৈরি করবে, কিংবা একটা ডেডলক করবে, এরকম কাজ তারা নিশ্চয়ই করতে চাইবে না। তারা চাইবে যাতে এটা মানে মিটিগেট করা যায়। সেই বিবেচনা থেকেই আমি মনে করছি যে তারা এই প্রস্তাব বলছেন। কিন্তু এখানে একটা জটিলতার কথা বলি, মানে প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী, উনি ইচ্ছা করলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হতে পারেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা রাশিয়ার জারের মতো কিংবা মোগল এম্পায়ারের মতো, এগুলো অনেকেই বলছেন। এরকম কথা হয়েছে, যেমন ডক্টর কামালকে জিজ্ঞেস করেছিল, আপনি তো কনস্টিটিউশন প্রণয়ন করেছেন, আপনি প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দিয়েছেন কেন?
ওনার কথা ছিল এটা শেখ মুজিব বলে, বঙ্গবন্ধু বলে, মানে তার কাছে ব্যক্তিটা বড় হয়েছে এবং সেই জন্য মনে করেছেন তাকে সবই দেওয়া যায় বিশ্বাস করে। কিন্তু রাজনীতি তো শেষ পর্যন্ত এই জায়গায় থাকে না, সেই ব্যক্তিও নাই, সেই ব্যক্তিত্ব নাই। এখন যেটা আসছে সেটা আপনি পিওরলি পাওয়ারের জায়গা থেকে দেখেন, এইরকম দেওয়া কি উচিত? নিশ্চিতভাবেই কোনো ব্যক্তি সংবিধানের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি ইনস্টিটিউশনের উপরে যাওয়া উচিত না, কোনো ব্যক্তি সেই অর্থে সংসদের উপরে যাওয়া উচিত না। অতএব প্রধানমন্ত্রীর ক্ষমতা রেস্ট্রিক্ট করা হোক, এটা সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য ছিল। এইখানে সমস্ত কনস্টিটিউশনাল পজিশনগুলোকে আপনার অ্যাপয়েন্ট করতে পারতেন প্রধানমন্ত্রী, তারপরে তাদের কত ক্ষমতা, এইটা রেস্ট্রিক্ট করার জন্যে এনসিসি করবার প্রস্তাবটা করা হয়েছে। আর বিএনপির সময় খুব রাইটলি বুঝেছে এইটা হলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যায়, অতএব এইখানে একটা ব্যালেন্স আনতে হবে। সেই জন্য তারা বলছেন, আমি ঠিক জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। ওনারা শর্ত সাপেক্ষে বলেছেন যে এটা মানলে ওটা মানবো না। না, সেই তো, তার মানে উনি একটা রাখবেনই, একটা ছাড়ছেন, কিন্তু ওই ছাড়াটা খুব বড় ছাড়া বলছি আমি। বরঞ্চ উনি যদি এই কনস্টিটিউশন কাউন্সিলটা মানতেন তাইলে আমি মনে করতাম যে আমি হ্যাপি হয়েছি। তবে যেহেতু নামটা পরিবর্তন করেছে, আরেকটা কথা বলেছেন যে যখনই ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল বলা হচ্ছে তখনই বলছে এটা একটা সুপ্রা বডির মতো, এইটা বদলাতে হবে। বলেছেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, নতুন নাম। হ্যাঁ, এই নাম দেবার কারণে এইটাতে যদি কিছু মিনিং চেঞ্জ হয়, হয়তো ধরেন অনেক বড় প্যারামিটার থাকতো, তার জুরিসডিকশন বেশি থাকতো, সেইটা ওটা কম করা হবে, এইরকম একটা চেষ্টা হয়তো। কালকে তো আর সেশন নাই, পরশুদিন হতে এই আলোচনাটা হবে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে জানতে চাই, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হচ্ছে, বৈঠকগুলোতে দেখা যাচ্ছে বিএনপি বড় দল এবং বলাই হচ্ছে যে একটা নির্বাচন যদি হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই জায়গা থেকে অন্য দলগুলো দেখা যাচ্ছে যে আদায় করার চেষ্টা, যে বিএনপি থেকে কতটুকু আদায় করা যায় এমন একটা চেষ্টাও আমরা দেখছি। সেখানে ক্ষমতা হ্রাস করা, টেনে ধরা, এরকম একটা পরিস্থিতি। সেই জায়গায় এই যে এনসিসি যেটি বা এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেই নামই দেই, এমন শর্ত দেয়া যে এটা মানলে এটা মানবো, এটা মানলে এটা মানবো না, এটা আপনি কিভাবে চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচককেও। উনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, ক্ষমতায় কে আসবে সেটা কিন্তু আমরা উই ক্যান প্রেডিক্ট অনলি, কারণ সামনে যে নির্বাচন, এটা বিএনপি আসুক আর যে দলই আসুক, তা আমরা যদি বুঝেই থাকি বিএনপি আসতে পারে, তাহলে আসলে এই ছোটোখাটো ইস্যু নিয়ে বিএনপি যে মতামতগুলো দিচ্ছে, যে বিষয়ে বিএনপির অপিনিয়নগুলো দিচ্ছে, সেটা নিয়ে আসলে এত বার্গেনিং পর্যায়ে না যাওয়াই ভালো। বিএনপি সহ অন্য দলগুলো বলছে যে তারাও চান না যে কেউ আবার স্বৈরাচার হয়ে উঠুক। বিএনপিও বলছে যে কেউ ক্ষমতায় এসে স্বৈরাচার হয়ে উঠুক, সেটি তারা চান না। সেই জন্যই এটা আসলে সংস্কার, তো আপনি জানেন যে এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কিন্তু একটা টাইম ফ্রেম দিয়ে হয় না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা যারা পলিটিক্যাল সায়েন্সে আমরা যারা পড়ি এবং পড়াচ্ছি, এটা আমরা দেখেছি সব দেশেই চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা কিন্তু চলবে। এখন যে সরকার আছে, এটা তো দেশের প্রয়োজনে একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আসলে একটা ফ্রেম দিয়ে দেখ, একটা রোডম্যাপ দিয়ে দেখ, কিন্তু সংস্কারটা কিন্তু এই চলমান প্রক্রিয়া যেহেতু স্টেপ বাই স্টেপ হতে পারে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন, আসলে ব্যালেন্স অফ পাওয়ার, যেটা পলিটিক্সে একটা কথা আছে, এবং সেই জন্য যে কথাটা এসছে যে প্রধানমন্ত্রীর আমরা দেখেছি একচ্ছত্র যে ক্ষমতা, এবং যে সেই কারণেই এক্সিস্টিং কনস্টিটিউশনও কিন্তু এমন আছে যে এই কনস্টিটিউশনের যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেই সরকারও কিন্তু এই স্বৈরতান্ত্রিক প্রবণতা হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য কিন্তু সংস্কারের কথাগুলো এসেছে। তা আমি যেটা বলবো, বিএনপি বা যে দলই ক্ষমতায় আসুক, আপনি দেখেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু একটা কথা স্পষ্ট করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন কি যে আপনারা 5ই আগস্ট দেখেছেন, সেখানে কিন্তু যারা আছে ফ্যাসিস্টরা পালিয়ে বেঁচেছে, আর সামনে যদি এমন কেউ করে তাহলে কিন্তু তার পালানোর সুযোগ থাকবে না। দ্য মেসেজ ইজ ভেরি ক্রিস্টাল। আসলে এটা যদি অ্যাক্টিং চেয়ারপারসনের কাছ থেকে মেসেজটা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, তা আসলে
আমরা ফিউচার নিয়ে শুধু প্রেডিক্ট করতে পারি, আর আমাদের যে পাস্ট এক্সপেরিয়েন্স এবং প্রেজেন্ট আমরা যদি দেখি, ফিউচার প্রেডিকশনটা যেটা হয়, অতীতেও আমরা কিন্তু বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করে গণতন্ত্র আবার হারিয়েছি। এবং আজকে এখন যে চিন্তাটা হচ্ছে এটাকে সাস্টেনেবল করা, এবং সাস্টেনেবল করার জন্যই কিন্তু এই সংস্কারের প্রক্রিয়াগুলো হচ্ছে এবং একদম স্পেসিফিক্যালি ডিফাইন করা হচ্ছে। তবে এটা জিনিস হচ্ছে যে সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া, আমার মনে হয় কিছু কিছু জিনিস টাইমিং রেখে দেওয়া উচিত, যে আপকামিং পার্লামেন্ট আসবে, নির্বাচিত সরকার আসবে, সেখানেও অনেক কিছু থাকবে যেটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি। যে কথাটা আমার সম্মানিত সহ আলোচক মাহমুদুর রহমান মান্না ভাই স্পষ্টতই বলেছেন, এখন যে দল যারা এখন আলোচনায় আছে ওনারা যদি অনেক কিছুতে খুব বার্গেনিং পর্যায়ে ইচ্ছার বিরুদ্ধ হয়, পরবর্তীতে কিন্তু সংসদে যে এটাকে এন্ডোর্স করার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা হতে পারে। তা আমার মনে হয় যে প্রত্যেককেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আলোচনা সমঝোতা মানেই হচ্ছে এখানে ছাড় দিতে হবে, প্রত্যেক পক্ষকেই নমনীয় হতে হবে। অ্যাটিটিউডটা যদি এমন হয় সালিশ মানি তালগাছ আমার, তাহলে আসলে কিন্তু সমাধান হবে না। এবং আমি স্পষ্টতই দেখেছি বাংলাদেশের সবচাইতে বড় বিরোধী দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু এইরকম একটা অ্যাটিটিউড আছে যে ছাড় দেওয়ার, এবং আমরা দেখেছি এই পট পরিবর্তনের পর 5ই আগস্টের পর এই বিএনপি কিন্তু সেটা করছে। তা এখন ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে আমার কাছে মনে হয় ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, এখন যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে আমরা রোড ম্যাপে রেখে দিই, বাকিগুলো যেন পরে হতে নির্বাচনের পরে। আচ্ছা, আজকে যারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন, বের হয়ে নানানজন নানান মত দিয়েছেন। এর মধ্যে একজন এবি পার্টির, উনি বলেছেন যে বিএনপি প্যাকেজ প্রস্তাব নিয়ে গেছে, এটি না হলে ওটা মানতে হবে, এটা আরেকটা ফ্যাসিবাদী আচরণ, এমন আচরণ করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। এমন সুন্দর পরিবেশ পেয়েও যদি রাজনীতি ও রাষ্ট্রনীতি নিয়ে দলগুলো একমত না হয়, তাহলে বাংলাদেশের পরিণতি খারাপের দিকে যাবে। এটা ওনার মন্তব্য। আপনারা চাইলে এই মন্তব্য, আমি যেটা বলতে চাই যে এবি পার্টি আপনি জানেন যে মানে কখন কোথায় কিভাবে এসেছে, এবং বিএনপি আপনি দেখেন যে বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল, এখানে ভিন্ন লেভেলের ধরেন পলিটিক্স আছে, প্রতিযোগিতা আছে, এবং বিএনপি যখন একটা ইস্যু নিয়ে কথা বলতে যাবে এখানে প্যাকেজ প্রপোজাল থাকতেই পারে, থাকবেই। আমার প্রশ্ন হচ্ছে সেটাকে ডিফেন্ড করতে পারে যে আমার মনে হয় প্যাকেজের এই জিনিসগুলো আসলে গ্রহণযোগ্য না, আমার মনে হয় রিভিউ হতে পারে। কিন্তু এটাকে যদি স্ল্যাচিং এর মতো বলে যে এই প্যাকেজ প্রস্তাব অনুমোদিত হলে বিএনপি আবার নব্য ফ্যাসিস্ট হবে, অথবা এই জনগণ আবার ফ্যাসিস্টদের রুখে দিবে, এগুলো কিন্তু আসলে সিম্পলি স্ল্যাচিং করার জন্য বলা হয়। আমার কাছে মনে হয় এটা আলোচনার যে একটা মেন্টালিটি, সেটা আমার কাছে মনে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আসলে দেখেন, আলোচনায় যখন বসবো, জনাব মাহমুদুর রহমান মান্না ভাই যদি একটা প্রস্তাব নিয়ে আসে প্যাকেজ, আমি কি এভাবে কথা বলবো না? আমি বলবো যে যুক্তি দিবেন, যুক্তি দেব, মান্না ভাই আপনি যে প্যাকেজ প্রস্তাবটা আছে, আমার মনে হয় এই জায়গাগুলো একটু রিভিউ করা যায় কিনা দেখেন, তাই হচ্ছে এই জায়গাগুলো রিভিউ করা যায় কিনা দেখেন। কিন্তু আমি যদি প্রথমেই, উনি আমার ধরেন অভিজ্ঞতায় বয়সে অনেক কিছু দিয়ে বড়, একইভাবে বিএনপি একটা বড় দল, তো সেই দলকে একটা প্যাকেজ প্রস্তাবের পাশে যদি এই কমেন্টস দেওয়া হয়, এটা কিন্তু আসলে আলোচনার পর্যায়ে থাকে না। জি, মাহমুদুর রহমান মান্না, আপনি যেটি বলছিলেন যে বিএনপি 2/3 সংসদীয় আসন নিয়ে আসলে যা ইচ্ছে তাই বা পরিবর্তন করতে পারবে, আপনার কি মনে হয় এমন হবে? কারণ এখন পর্যন্ত হইতেও পারে। আই এম ভেরি স্কেয়ার্ড, অনেস্টলি বলছি। ধরেন 15 বছর ধরে একসাথে আন্দোলন করলাম না, গণতন্ত্রের জন্যই তো করেছি। আমাদের দেশে 2/3 মেজরিটি পেয়েছে যারা, তাদের পরবর্তী ইতিহাস ভালো হয়নি। মানে ওই যে বলে না, পাওয়ার কোরাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস, অ্যাবসলিউটলি। এইটা হলো একটা লর মতো। আপনি এ গুড পারসন, আপনার মধ্যে খুব স্বৈরাচারী মানসিকতা, কিন্তু পাওয়ার যখন পান, পাওয়ারের একটা আলাদা ইফেক্ট আছে মানুষের উপরে, ক্ষমতার গরম। এই ক্ষমতা মানুষকে ওই যে অ্যাবসলিউটলি করাপ্ট করতে পারে। ওই কারণে আমি বলছি, আমি আরও 2 জায়গায় এই কথা বলেছি, ওনাদের নেতাদের সামনে বলেছি, দেখেন আপনারা মাইন্ড করতে পারেন, আমি চাই যে আপনারা অ্যাবসলিউটলি জেতেন, এখন চাই। আমি না চাইলে আমি মনে করি আপনারা জিতবেন, এবং আপনারা জিতলে পরে এই দেশের ভবিষ্যৎ আগামী অন্তত 5 বছরের জন্য আপনাদের হাতে। এইটা হলো একটা থ্রেশহোল্ড, মানে এখন এই পরিবর্তনটা শুরু হচ্ছে,
এই পরিবর্তনটা যত আপনারা হ্যান্ডেল করবেন, যত ম্যানিপুলেট করতে পারবেন, 5 বছর পরে অনেকে এসে পারবে না, কারণ অনেকগুলো দরজা বন্ধ হয়ে যাবে, অনেকগুলো জানালা বন্ধ হয়ে যাবে। এখন সবই খোলা আছে, আপনারা এটা করতে পারেন। এই জন্যে আপনাদের উপর চোখ আমি বেশি রাখতে চাই। এই জন্য আমি আপনাদের যেগুলো বলছি, আপনাদের কাছে যদি মনেও হয় যে না এগুলো একটু কড়া কড়া কথা বললো, কিন্তু আমি আপনাদের বলি যে গত 15 বছর তো আমাকে দেখেছেন, 15 বছরের বিশ্বাস থেকে এইটা মনে করেন যে আগামী 5 বছরেও আপনারা যাতে ভালো করেন, তাই বলছি, একটু তিতা মনে হলেও। সেই জায়গা থেকেই বলছি, আপনার সমস্ত কনস্টিটিউশনাল বডিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কেন? আপনি যদি না দেন তো কী হয়? যে কনস্টিটিউশনাল কমিশনের কথা বলা হয়েছে, এইখানে একটা একদম আমি মনে করি যে ব্যালেন্সড একটা ব্যাপার আছে। এই কথা তারা তুলেছিলেন যে এতে তো সরকারের প্রভাবটা বেশি হবে, কিন্তু এইটা একটা ব্যালেন্স জায়গা হয়েছে, এবং ওইখানে যে কোনো সরকার বা কারো প্রভাব হবে সেরকম না। আর এমন এমন ব্যক্তিত্বগুলোকে দেওয়া হচ্ছে, এমন এমন মানুষ যারা শুধু অভিজ্ঞ নন, দায়িত্বশীলও। মানে এখন হয়তো প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্টের প্রতিনিধি আছে, হয়তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নাই, কিন্তু তার প্রতিনিধি আছে। সুপ্রিম কোর্টের প্রতিনিধি ইজ অলমোস্ট, আমি মনে করি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে রিপ্রেজেন্ট করতে পারে। তো সেই লোকও যদি মানে ফ্যাসিবাদী আচরণ করে, তা আপনি দেশটা রাখবেন কী দিয়ে? এই রকম করে 7 জন 9 জন যাই করেন, কমিটি দিয়ে যেটা করবেন, সেটার উপরে আমি আস্থা রাখতে চাই। আমি জানি না আমার আজকের কথার পরে বিএনপির আমার সাথে বন্ধুরা কি মনে করবেন, কিন্তু আমি মনে করি যে ধরেন শেখ হাসিনা বা শেখ মুজিবই ধরেন আপনি, এরা যখন উত্থানের সময় তখন সবাই তো এরা জনপ্রিয় লোক ছিল, তো শেষ পরিণতিটা দেখেন। তা আজকেও এই কথা আজকে বলা ভালো, যখন হওয়ার পথে পা দিয়ে ফেলবে তখন বললে হয়তো আর ফিরবে না। ওই অর্থে আমি বলছি যে শর্ত সাপেক্ষ এরকম বলার দরকার নাই। আর এটার মধ্যে দিয়ে যে ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ হয়ে গেল, এটা বলারও দরকার নেই। এটা তো মনেই হতে পারে তো আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে তাতে কোনো পাওয়ারই না, এরকম মনে করতে পারে যে তার তো কোনো পাওয়ারই থাকলো না। এইখানে কোনো ব্যালেন্স যদি করা যায়, সেটা চেষ্টা করাই যেতে পারে, সেটা আলোচনা হতে পারে। কারণ যত বেশি সমঝোতা হবে, যত বেশি তর্ক করবেন, তত বেশি সমঝোতা করবেন, তত বেশি গণতন্ত্র পোক্ত হবে। আর যা ছেড়ে দিলেন, চামচামি করলেন, ঝিহুজুর করলেন, ওটা তো গণতন্ত্র নয়। সেই কারণে আমি মনে করি যে প্রস্তাবনাটা ভালো। যেহেতু সংবিধান কমিশনের পক্ষ থেকেই এই প্রস্তাবটাকে আবার চেঞ্জ করে এরকম করে বলা হয়েছে, তাদেরও অ্যাকোমোডেশন, আমি মনে করি যে পুরো হাউসটাই একটা অ্যাকোমোডেটিভ অ্যাটিটিউড দিয়ে সলিউশন করে ভালো একটা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আবার কথা বলতে চাই। দর্শক, কথা বলছিলাম বৈঠকের পর বৈঠক যে হচ্ছে, ঐক্যমত কত দূর, এই প্রসঙ্গে। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সঙ্গে আছি শেখ জায়েদ, সঙ্গে আছেন আলোচকরা। কথা বলছিলাম ঐক্যমত কমিশনের যে সব বৈঠক হচ্ছে, ঐক্যমত কত দূর। জনাব মাহমুদুর রহমান মান্না, আবারও আপনার কাছে আসতে চাই। সংবিধানের মূলনীতি নিয়েও কথা হচ্ছে যে 72-এর সংবিধানের মূলনীতি বাদ দিয়ে নতুন প্রস্তাবিত মূলনীতি প্রণয়ন করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা কথা বলছেন, দাবি জানাচ্ছেন, আলোচনা করছেন। মূলনীতির পরিবর্তনটা আসলে কী রকম পরিবর্তন চান? মুশকিলটা হয়েছে কি, ধরেন এই মূলনীতি যখন বলে তখন নিশ্চিতভাবে এটা নীতি সংক্রান্ত একটা বিষয়। আপনার কোনো বিশ্বাস যদি থাকে, সেই বিশ্বাস সাধারণত কম্প্রোমাইজ হয় না। আর নীতি যখন বলেন তার সাথে সত্যের প্রশ্ন জড়িত আছে। মানে চিন্তা করে দেখেন যে কোপারনিকাস যখন বলেছেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, তখন তার উপরে কী হেনস্থাটা হয়েছে। এদের তো ফাঁসিটা ছিল কত কি। নতুন বিশ্বাসের কথা বলতে গেলেই প্রতিষ্ঠিত বিশ্বাসীরা ওইটার বিরুদ্ধে জিহাদ করার মতো করে দেয়। তো ওই অর্থে আমি মনে করি এই যে কথাটা বলা হচ্ছে, এগুলো একটু ভেবে চিন্তে বললে ভালো। 5-এর পরিবর্তন, 5 আগস্টের পরিবর্তনের পরে আমি দেখলাম যে ওই সংবিধান ছুঁড়ে ফেলে দাও বঙ্গোপসাগরে, 72-এর সংবিধান এটা চলবে না, নতুন সংবিধান লিখতে হবে। এখন কিন্তু ওই জায়গা নাই আর। কেন? যে 7A7B আর্টিকেল বাদ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে সব জিনিসই আপনি অ্যামেন্ড করতে পারেন। তাহলে অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়েই করে ফেলি।
আলিয়া যিনি এই কমিশনের সহসভাপতি, উনি প্রথম বলেছিলেন যে রিরাইট করতে হবে কনস্টিটিউশন। ওই জায়গায় উনি থাকেন নাই, বিকজ রিয়েলিটি থেকে উনি মনে করেছেন যে না, ওটা না করলেও তার কোনো বিকল্প আছে। এখন বিশ্বাসের বিষয়টা কি, যেমন এরকম প্রস্তাব কেউ কেউ করেছেন, আল্লাহর উপরে বিশ্বাস ইত্যাদি পূর্ণ আস্থা আগে বিশ্বাস। লেখা ছিল, এখন লিখতে হবে। এগুলো এমন টাচি বিষয়, আল্লাহর উপরে বিশ্বাস নেই কি আমি বলবো? আমি তো মুসলমান, কিন্তু আল্লাহর বিষয়টা এখানে নেবেন কেন? কনস্টিটিউশন সমস্ত মানুষের জন্যই একটা রক্ষা কবচ, তারা গণতন্ত্র মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। সেটা হিন্দুর জন্যও যা, মুসলমানের জন্য তাই। তাদের উভয় অধিকার একদম সমান সমান হবে। তো হিন্দু তো এটা মানছে না, হিন্দুর জন্য আপনি কী করবেন? বা অন্য ধর্মের যদি থাকে, বাংলাদেশে তবু ধরেন এইখানে খুবই ডমিনেন্টলি মুসলিম মেজরিটি, অ্যাবসলিউট ডমিনেন্টলি হলো বাঙালি, কিন্তু পৃথিবীর বহু দেশে তো এরকম নাই। তো সেই সব দেশে কনস্টিটিউশনের এই জায়গাগুলোতে এইরকম বিতর্ক করে না, প্রত্যেকে তাদের বিশ্বাসটি যাতে থাকতে পারে সেই রকম বিষয় করতে হয়। ডেমোক্রেটিক কনস্টিটিউশন যদি বলেন, তাহলে কোনো বিশ্বাসের উপরে আপনি চাপ প্রয়োগ করতে পারেন না। সেই অর্থে যেইটা হয়েছে এখন, এটার বদল আমার কাছে মনে হয় একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। এবং আলোচনাটা কিরকম করে এগোয় সেটা দেখি। পঞ্চম সংশোধনীর কথাও বলছে বিএনপি। হ্যাঁ, সেগুলো তো বলবে। পঞ্চম সংশোধনীটা মানে মূলনীতি, বিশ্বাস, এগুলো থেকে আমি মনে করি যে মানে মূলনীতি বা বিশ্বাসের ব্যাপারটা হলো ওই যে বহুত্ববাদ মানব না। কেন? বহুত্ববাদ বলে আল্লাহ কি একটা, আল্লাহ কি অনেকগুলো? তো এই যে বোঝার সমস্যা। বহুত্ববাদ বলতে বহুমত, সবসময় মত ও পথের ভিন্নতা দিয়ে, মানে ডেমোক্রেসিটাই হলো ইউনিটি উইথ ডাইভার্সিটি। বিউটিটা এই যে আপনি ভিন্ন মত ধরে কেউ নিচ্ছেন সাথে, কিন্তু একটা মতের ভিত্তিতে যাচ্ছেন। যখন বড় ক্রাইসিস হচ্ছে, তখন মেজরিটি মাইনরিটি ডিসিশন করছেন। এই জিনিসগুলো কিন্তু ডেমোক্রেটিক প্রিন্সিপালে, তার পদ্ধতির মধ্যে খুবই চমৎকারভাবে বলা আছে। সেই কারণে আমি মনে করি যে এগুলো আলোচনা হোক, কে কীরকম বলেন শোনা যাক, এর মধ্যে কতখানি আমরা কাছাকাছি আসতে পারি সেটা দেখব। যেমন এরকম দেখেছি, যেমন আমি খুব সলিডলি মনে করি যে রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে। মানে আমরা ধর্ম নিরপেক্ষতা বা যখন বলি, অনেকেই বলে আপনি ধর্মকে নিরপেক্ষ, মানে আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবেন কেমন? আপনার ধর্ম আছে না। তো তাদের এটা বোঝাতে হয় যে আমাকে দিয়ে, ব্যক্তিকে দিয়ে কথা হচ্ছে না, রাষ্ট্র কি তার যত অর্গান আছে সেগুলোকে বলবি তুই একটু মুসলমানের পক্ষে থাকো, তাহলে বিচার যখন হবে তখন হিন্দু হলে তারপরে কি ইনজাস্টিস করবেন? এই জন্যে রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, এইটা বলা হয়। কিন্তু কেউ যদি মনে করে এবং বলে, রাজনীতি ফায়দা লুটতে চায়, যে এইটা দেখে তো মানুষকে সহজে বলা যাবে, দেখো তো ধর্ম মানে না, ইসলাম মানে না, আমরা আল্লাহ আইন করতে চাই, ও আল্লাহ আইন করতে দেয় না, এরকম করে বলা যাবে। ওই প্রবণতাগুলো বাদ দিয়ে খোলা মনে বাস্তব বুঝে যদি কথা বলেন, গণতন্ত্রের যে অগ্রযাত্রা বিশ্বব্যাপী যেরকম করে চলছে সেইটা যদি দেখেন, তাইলে আপনি একটা পয়েন্টে হয়তো আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর তৌফিকুল মিথিল, আপনি যুক্ত করেন এর সঙ্গে। না, আমি যে বিষয়গুলো আসলে ইতিমধ্যেই সম্মানিত আলোচক, সহ-আলোচক মান্না ভাই বলেছেন, এটা আমি আসলে রিপিট করতে চাই না। কথাগুলো যথার্থই বলেছেন। আসলে মূলনীতি নিয়ে আসলে আমার মনে হয় এই বিষয়ে যে খুব একটা অগ্রগতি হবে মূলনীতি সংবিধান সংশোধনের, আমার কাছেও সেটা মনে হচ্ছে না। আমার মনে হয় যে এখন সামনে আপকামিং ইলেকশন সংশ্লিষ্ট যে ইস্যুগুলো আছে সেগুলো প্রায়োরিটি বেসিসে আসলে সংস্কারে যাওয়া উচিত। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, আমি যেটা একটু ইতিমধ্যেই বলেছি, নির্বাচিত সরকারের উপর এটা ওপেন হতে পারে যে হ্যাঁ, আমরা সংস্কারের রোডম্যাপে এটা চাই, নির্বাচিত সরকার এটা করবে, এবং এটা জানান দেওয়া হোক প্রয়োজনে জনগণকে। জনগণ জানবে যে হ্যাঁ, এই যে ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কার কমিটি যে কাজগুলো করেছে, কিছু কাজ যেগুলো প্রয়োজন ছিল সেগুলো করেছে, সংস্কার করেছে, বাকিগুলো হচ্ছে নির্বাচিত সরকারের হাতে রেখে দিয়েছে। অবিশ্বাসের যে ব্যাপারটি মান্না ভাই বলছিলেন
যে নির্বাচিত সরকার এসে পরে সেগুলো করবে কিনা এটি নিয়ে অবিশ্বাস রয়েছে। আসলে মান্না ভাই কিন্তু একদম গভীরে চলে গেছেন, এটা সত্যি। কারণ আমরা যদি সিন্স ইন্ডিপেন্ডেন্স দেখি, এবং সেই অবিশ্বাস থেকে ইলেকশনের আগে একরকম পরে একরকম, তবে বিশ্বাসটা রাখতে হবে। এই জন্য রাখতে হবে, দেখেন সবচেয়ে যেটা বেশি প্রয়োজন নেতৃত্বের, 2/3 বলেন মেজরিটি বলেন, যে দলের নেতৃত্ব যিনি দিবেন তার পাশে সমালোচনা করার মানুষগুলো আছে কিনা, সমালোচনা করার স্পেসগুলো আছে কিনা। অতীতে কিন্তু আমি বলি যে সব ক্ষেত্রেই যে তা হয়েছে তা না। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই দলের একজন প্রতিষ্ঠাতা। উনি নিজে কিন্তু ওনার সারাউন্ডিংসে ওনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মানুষ ছিল, এবং উনি এটাকে খুব ওয়েলকাম করতেন যে ভুলগুলো যে ধরিয়ে দিচ্ছে। এখন আগামী নেতৃত্বে আমি এটা মনে করব যে আমাদের কাছে তো অলরেডি একটা এক্সাম্পল আছে 5ই আগস্ট। আমরা যদি সেটা পুনরাবৃত্তি করি, আমি তো যেটা আমার মনে হয় অ্যাক্টিং চেয়ারপারসন যেমন বলেছেন, পাশাপাশি আমিও বলবো যে পালানোর পথ পাবে না কেউ যদি তার এই জায়গা থেকে সরে আসে। সেক্ষেত্রে আসলে বিশ্বাস, রাজনীতিতে তো মুসলেকা দিয়ে কিছু হয় না। বিশ্বাস সে যদি কমিটমেন্ট না রাখে, ইতিহাস থেকে এই 5ই আগস্ট থেকে আমাদের যে শিক্ষা, সেটার পরিণতি খুব ভয়াবহ হবে। এই বিশ্বাসটা রাখতেই হবে, কারণ আপকামিং ইলেকশনে যদি কেউ 2/3 নির্বাচিত হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ইয়েটা যেটা মান্না ভাই যে প্রেডিকশনটা করেছে, এটা থাকতেই পারে। আর সেজন্য সে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস দিয়েই কিন্তু চলে। আপনি ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো একটা প্রয়োজনের সরকার, ওনারা ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে অতীতের মতো যেন আবার আমরা ঘুরে ফিরে আবার সে ফ্যাসিস্টে চলে না আসি, এবং জনগণও এ ব্যাপারে কনসার্ন। কাজেই এখন আপকামিং ইলেকশনে নির্বাচিত সরকার যদি সেটা করে, এমন হবে এক্সাম্পল আমাদের কাছে আছে যে আমার মনে হয় পূর্ণ মেয়াদও শেষ করতে পারবে না। কারণ আপনি দেখেন এই 5ই আগস্টের পরে আমার কাছে সবচাইতে যেটা পজিটিভ মনে হয়েছে, 5ই আগস্ট যেমন ছাত্র জনতা সহ সবাই রাস্তায় নেমেছে। আপনি দেখেন একটা আন্তর্জাতিক ইস্যু নিয়ে, প্যালেস্টাইন ইস্যু নিয়ে সবাই কিন্তু নেমেছে। কাজে এখন আমার মনে হয় না চাইলেও কেউ ফ্যাসিস্ট হওয়ার সেই সুযোগটা থাকবে। প্রয়োজনে যে নির্বাচিত হবে 5 বছরের জন্য, কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই যে আমি বললাম অবিশ্বাসের জায়গায় যদি কেউ প্রতারণা করে, তাকে কিন্তু জনগণ ছেড়ে দিবে না। এটা ভুলে গেলে হবে না, এবং 5ই আগস্টের শিক্ষা কিন্তু আমাদেরকে সেই শিক্ষাই দেয়। যারা মাহমুদুর রহমান মান্না, এই মানে ওই ভয় থেকে যে এটাকে প্রতারণা মনে করবে, সেই ভয় থেকে আগেই কি যে এগুলো মানা যাবে না সেটি করে নিচ্ছে বিএনপি? প্রথম কথা হলো, আমি না এই ভয়টাকে খুব মূল্য দিতে চাই না। আপনার কাছে অপশন কি আছে? এখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কোনো একটা দল অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে বা 2/3 মেজরিটি পেয়েছে। আপনি পার্লামেন্টারি গণতন্ত্রের জন্যই লড়াইটা করেছেন, তাহলে পার্লামেন্টারি গণতন্ত্র যে পদ্ধতিতে কাজ করে সেটা মানবেন না? যদি মানেন তাহলে তারা যে সিদ্ধান্ত নেবে সেটা মানতে হবে যে এটি কারেক্ট। এখন এটা হতেই পারে, কারণ পার্লামেন্টের সিদ্ধান্তে গণতান্ত্রিক পদ্ধতি ধ্বংস করে দিয়ে বাকশাল করা হয়েছিল। কোনো ক্রমেই সেই সিদ্ধান্ত ভালো ছিল না। এরকম আরও অনেক ব্যাপার হয়ে থাকতে পারে, ভবিষ্যতেও হতে পারে। এটার যে আপনি গার্ড রাখবেন, আপনি প্রতিনিয়ত বলছেন, কিন্তু এইটার কারণে যাত্রাটা যদি বন্ধ করে দেন, তাহলে ওই জায়গায় অন্ধকারের শক্তি এসে দাঁড়াবে। এই যেমন ধরেন বিএনপি পাগল হয়ে গেছে, খালি তাড়াতাড়ি ভোট চাই, এসব কথা বলা হয়েছে অনেক। এখন সবাই কি বলছে, ভোটটাই দরকার, নাহলে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। ইনভেস্টাররা বলছে আমি গ্যারান্টি পাচ্ছি তুমি কয়দিন আছো, তারপরে কোথায় চলে যাবে। এই অনিশ্চিত একটা সরকার নিয়ে চলা যায় না। ঠিক সেরকম করে আমি বলছি যে যারাই আসবেন তাদের আশাটা ঠেকানো সেটা অগণতান্ত্রিক হবে। আপনি তো তা করতে পারবেন না। ওরা যাবে, কিন্তু যে সামাজিক চেতনাটা গড়ে উঠেছে, আপনি খেয়াল করেন শেষ পর্যন্ত প্যাকেজ দিই যাই দিই মানতে তো হচ্ছে। হয়তো পুরোটা মানছে না, কিন্তু 50 মানছে। হয়তো ধরেন 10টা প্রস্তাবের মধ্যে 10টা মানছে না, কিন্তু 5টা তো মানছে, এবং এইভাবে অগ্রগতি হয়েছে। এইটা বুঝতে হবে। এবং এই কথাটা আমি বলছি যে আজকে যদি আপনিও তাদের দেন, ক্ষমতায় যাবার পরে মানুষের স্মৃতিতে না এই বিষয়গুলো এত তাড়াতাড়ি থাকবে, চট করে উল্টাপাল্টা করবেন, আপনি করতে পারবেন না। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিচ্ছি। দর্শক, ভোট হতেই হবে এমনটি বলছিলেন মাহমুদুর রহমান মান্না। আর যাই করুক যাই চলুক, সবকিছু মূলে হচ্ছে ভোট।
ফিরে এসে ভোট নিয়ে কথা বলতে চাই, একটা বিরতি নিয়েছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। ভোটের কথা বলছিলাম, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে জামায়াত সহ বিভিন্ন ইসলামিক দল। এটির সাথে অন্যান্য ছোট ছোট দলগুলো তারাও এটির সাথে একমত। এছাড়া প্রবাসীদের ভোটাধিকারের কথাও বলা হচ্ছে, যেন এটি খুব শক্তভাবে বাস্তবায়ন করা হয়। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও দাবি করেছে জামায়াত। সরকারের অবস্থান আসলে কোন দিকে মনে হয় আপনাদের? আর এই যে স্থানীয় নির্বাচন, এটি নিয়ে কি বলবেন? আপনারাও কি স্থানীয় নির্বাচন চান আগে, বা সরকার কি ওই অবস্থায় আছে যে একটা নির্বাচন? স্থানীয় নির্বাচন আগে হবার প্রশ্নই আসে না। হলে কি হবে? প্রথম আগে ইলেকশনগুলো যদি দেখেন, অনেক খুঁড়োখুড়ি হয়েছে। এই গভর্নমেন্টের জন্য এই ইলেকশন কমিশন একটা বিরাট টেস্ট, তারা একটা ভোট সফলভাবে করতে পারবে কিনা। এই নির্বাচন কমিশনে যারা যারা আছে তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে কিছুই নেই অলমোস্ট। তাছাড়াও এই সরকার যেটা, তাদেরও কোনো এক্সপিরিয়েন্স নেই। দেশের মধ্যে যে আইন শৃঙ্খলার ব্যত্যয় হচ্ছে, কিছুতে অ্যাড্রেস করতে পারছে না। এই যে ডেমোক্রেসি চলছে, কিছু করতে পারছে না। পুলিশগুলো এখন পর্যন্ত কার খালু এটা বোঝা যাচ্ছে না। তো ওই সব প্রেক্ষিতে এরা আর একটা ওই স্থানীয় সরকার মানে কি, ওটাও একটা জাতীয় নির্বাচনের মতোই, সেটা সাকসেসফুল যদি করতে না পারে শেষ। কিন্তু কোনো একটা সিটি কর্পোরেশনের নির্বাচন বা কোথাও একটা স্থানীয় নির্বাচন, সেটা যদি বাস্তবায়ন এত ভয় থাকে, জাতীয় নির্বাচন কিভাবে বাস্তবায়ন করবে? না, ওইটা করবার ব্যাপারটা আমি খুব মত দেওয়া মুশকিল। কেন? ধর এই যে ঢাকা সিটি দিয়ে সাউথ দিয়ে যে সমস্যাটা হচ্ছে, গভর্নমেন্ট একবার একটু হুমকি দেওয়ার চেষ্টা করলো, তাহলে ইলেকশন দেব, কিন্তু দেয় না। কারণ তাদেরও কোনো উইকনেস আছে যেটা তারা বলে নেই, এবং এইরকম কোনো জায়গায় তারা কোনো উদ্যোগই দেয় নাই। সেই কারণে আমি মনে করি যে গভর্নমেন্টও যে এটা খুব করতে চায় তা বোধ হয় না। জামায়াত চায়, বহু কারণে চাইতে পারে, তারা চায় আরও সময় হোক। একটা কিরকম ধারণা আছে না, দিন যত যাবে বিএনপির পপুলারিটি কমবে। এটা ধারণাটা বাস্তবসম্মত কিনা ওই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই ক্যাম্পেইনটা আছে। আর বিএনপি 5 আগস্টের পরে তো দলটা এরকম নয় যে তারা খুব রাজনৈতিকভাবে আচরণ করতে পারছে। তারা বরঞ্চ মনে করছে এখন তো আমরা আর কি আছে, এই যে একটা, এটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা। এই কারণে তাড়াতাড়ি নির্বাচন হয়ে ওটা যদি করতে পারেন, তাহলে পরেগুলো তো করতে পারবেন, কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে ফেইল করলে বড় ধরনের সমস্যা সেটা সামাল দিতে পারবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, যেটা এটা নিয়ে আপনাদের অপিনিয়ন কি আসলে? এইটা তো একটা কমন আন্ডারস্ট্যান্ডিং না। এইখানে যা চলছে সেখানে উইনার টেকস অল। আবার উচ্চকক্ষে পিআর এর চিন্তা করা হচ্ছে না, ওইটা তো আর একটা। আগে কনসেপ্ট হলো পিআর কেন বলছেন, আমি ভোট পেয়েছি 30%, আপনি 31%, ইউ টেক এভরিথিং। তা আমি তো নেই, অতএব আমি বলছি আমার 30%-এর মূল্যটা দাও। এটা জেনুইন পৃথিবীর বহু দেশে হচ্ছে, এইটার দাবি উঠেছে। এবং এই দেশে যেহেতু ওই বিজয়ীরাই সব জিতে ওই সিকাদ্দার হয়ে যায়, ওই কারণে পিআর পদ্ধতি ভালো ছিল। খেয়াল করবেন, আমি বলি যতদিন আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ ভোট করবে, ততদিন আমি পিআর সাপোর্ট করি নাই। আমি এটা একটা পদ্ধতিগতভাবে ভালো হলেও আমি জানি যে আওয়ামী লীগ ভোট করতে যদি পারে, এখন ওদের কিছু ফিক্সড ভোট আছে, তারা দিয়ে অপোজিশন ওরাই হয়ে যেতে পারে, আসলে এখন দরকার নেই। কিন্তু ওদের যখন নির্বাচন অ্যাক্টিভিটি বন্ধ হয়েছে, তখন এটা করলে আমি মনে করি যে প্রতিনিধিত্বমূলকভাবে এটা হয়, সেই অর্থে এই সংখ্যালঘু অধিকার ভালো আছে। আর আপার হাউস লোয়ার হাউসের কথা যেটা বললেন, সেটারও পরে আসছে। কেন সংসদ হোক, আপার হাউসটা কি হবে তাই খুব ভালো করে ডিফাইন্ড হয়নি। তারপরে আপার হাউসটা গঠন হবে কেমনে, সেইটার ব্যাপারটা তো বলাই হয়নি। বিএনপি একটা বলেছে লোয়ার হাউস যেরকম হয়েছে সেই প্রপোর্শনে আপার হাউস হবে, অর্থাৎ বিএনপি এতগুলো সিট পেয়েছে, এত পার্সেন্টেজ, আপার হাউসে ওইটা পাবে। তো ওটা তো কোনো মানে হলো না, নিচের একটা প্রতিবিম্ব আপনি উপরে স্থাপন করে দিলেন। ওই জায়গাতে ওই অর্থে আমি মনে করি যে এইখানে যদি প্রপোর্শনের থাকে উপরে, তা একটা ব্যালেন্সের সুযোগ থাকতে পারে।
ধন্যবাদ আপনাকে। যদি আপনি যুক্ত করেন তৌফিকুল ইসলাম। আসলে যেটা মান্না ভাই যথার্থই বলেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে পিআর পদ্ধতিতে যাওয়া যাবে না, টোটালি না। আর যদি না আসে, সেটা আসলে যেটা হয় যে আমার কাছে মনে হয় এটা হতে পারে, কারণ এটা ব্যালেন্স অফ পাওয়ারের একটা ইয়ে থাকবে যে 31% পেয়ে নির্বাচিত হলো, 30% পেয়ে আসলে তার অত একটা সে আসে, সেও তো অনেক মানুষের প্রতিনিধিত্ব করছে। আর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে কথাটি এসছে, আসলে স্থানীয় সরকার আগে পরের যে বিষয়টা থাকে, যেটা আমাদের এই গত 16-17 বছরের অভিজ্ঞতা, আমার মনে হয় এই ব্যাপারটা ক্রিস্টাল হওয়া উচিত। স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনে আসলে দলীয় সরাসরি নমিনেশন দেওয়া, দলীয় প্রতীক ব্যবহার করা, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় রিথিঙ্ক করা উচিত, বাদ দেওয়া উচিত। সেটাই আমি 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 ব্যক্তিগতভাবে সেটা, স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব আসবে, যিনি স্থানীয়ভাবে মানুষের সাথে কাজ করবেন, নেতৃত্ব দিবেন, এবং এই ক্ষেত্রে এই জায়গাটাকে একটু স্পেস দেওয়া উচিত, যাতে ধরেন স্থানীয় পর্যায়ে অনেক রাজনৈতিক নেতা ছাড়াও সামাজিকভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং সামাজিক সংগঠনের থেকে এসছেন, এবং সেটা যদি প্রতীক দিয়ে হয়, চাইলেই কিন্তু এই সামাজিক নেতৃত্ব থেকে আসা লোকগুলো কিন্তু সেই স্পেসগুলো পায় না। তা আমার মনে হয় যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ওই জায়গাটা খুব প্রয়োজন। এই যারা নির্বাচন কমিশনে আছেন, তারা নির্বাচন করে কখনো করেননি, এমনটি মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের সাথে কখনো যুক্ত নয়। আবার যারা নির্বাচনটি বাস্তবায়ন করবেন, মাঠ প্রশাসনে যারা আছেন, তারা আগের যেই নির্বাচনের যে অভ্যাস, যে স্বভাব, রাতের বেলা ভোট হওয়া, আগের দিন হয়ে যাওয়া, দাবি নির্বাচন হওয়া, সেগুলো বাস্তবায়ন করে অভ্যস্ত। কি মনে হয় যে এটা সুন্দর নির্বাচন এনাদের মাধ্যমে হবে? আসলে হচ্ছে কি, যে পারপাসটা তো থাকবে। আপনি যদি নির্বাচন কমিশনকে দেখেন, নির্বাচন কমিশন, বাংলাদেশের যে এক্সিস্টিং কমিশন আছে, এককভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এর সাথে সবগুলো অর্গান মিলেই কিন্তু করে। আপনি যদি দেখেন নির্বাহী বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন সবাই মিলেই করে। এর আগে যে মধ্যরাতের নির্বাচন হয়েছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের লোকরা শুধু মিলে করেনি, তার সাথে সংশ্লিষ্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসন ছিল, নির্বাহী বিভাগেরও যারা তারাই করবে। হ্যাঁ, এখন যদি এমন হয়, ওনারা তো দায়িত্ব পালন করতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা সফল সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব হবে শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে। আপনি যদি আমাদের নির্বাচন কমিশনের এই বর্তমান অবস্থাটা দেখেন, যারা এখন নতুনভাবে দায়িত্বে এসেছে, আগে যারা আছে, শুধু এই লোকবল এবং এই লোকগুলোকে দিয়ে কিন্তু হবে না। স্বাভাবিকভাবে আমরা গত ইয়েতেও দেখেছি যে সবার সম্মিলিত সহযোগিতায় কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং আগামীতেও সেটা হবে। এবং যেহেতু একটা ভাইব অলরেডি আছে যে না, আমরা সামনের নির্বাচনটা, যেটা ইতিমধ্যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা স্পষ্টতই বলেছেন, এ যাবৎকালের একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, এবং মানুষের মধ্যে সেই ইয়েটা আছে, মানুষ ভোট দিয়ে নিজে নেতা নির্বাচিত করতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবেই হবে। এবং পাশাপাশি যেটা বলতে চাই যে আসলে যেটা খুব প্রয়োজন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা খুব প্রয়োজন। আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, আপনি দেখেন কিছু কিছু টায়ারে নির্বাচিত প্রতিনিধি, বিশেষত উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়, ওনার চেয়ারটা ছাড়া আর ওনার পদটা ছাড়া কার্যত কিছুই নেই। উনি ট্রায়াঙ্গেল যে কনফ্লিক্ট হয়, যে এই উপজেলা পরিষদের উপদেষ্টা বানিয়েছেন মেম্বার অফ পার্লামেন্টকে, আবার এখানে একজন ব্যুরোক্রেট আছেন যিনি খুব ধরেন এই যে ইয়েনো বলেন, তো উনি ওনার পাওয়ার প্র্যাকটিসটা এখানে অব্যাহত রাখতে চান। আবার যদি এখানে যে অবস্থায় আগে ছিল যে মেম্বার অফ পার্লামেন্টকে উপদেষ্টা বানানো, কার্যত হচ্ছে এই উপজেলা পরিষদ এই মেম্বার অফ পার্লামেন্টের কাছে সব বিষয়ই কিন্তু নির্ভরশীল হতে হয়। একইভাবে আপনি দেখেন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন হচ্ছে ইউনিয়ন কাউন্সিল। এটা যদি সে ব্রিটিশ আমল থেকেই ছিল, দীর্ঘ সময় প্র্যাকটিস, এবং মোস্ট ক্লোজেস্ট টু দ্য সিটিজেন। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আপনি যদি এখন ক্ষমতা দেখেন, কার্যত কোনো ক্ষমতাই নেই। আপনি ইন কম্পারিজন, আমি আমার একটা গবেষণায় দেখিয়েছিলাম, ইন কম্পারিজন টু ইউনিয়ন কাউন্সিল অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এতটাই এম্পাওয়ার্ড, ওটাকে আপনি একটা গ্রাম পর্যায়ে একটা পার্লামেন্ট ধরতে পারেন।
যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্বপ্ন ছিল অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট এবং ওই যে স্বনির্ভর গ্রাম সরকারের যে মডেলটা ছিল সেটা উনি আসলে শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। এই আদলেই কিন্তু গ্রাম পঞ্চায়েত 1992-তে রাজীব গান্ধী ইন্ডিয়াতে এটা চালু করেছেন এবং মডেল প্রজেক্ট হিসেবে 3টে স্টেটে করে। সরকারের সংস্কার দরকার, হ্যাঁ, ব্যবস্থাপনা শক্তিশালী প্রয়োজন। এক লাইনে যদি যুক্ত করেন, স্থানীয় সরকার সংস্কার কি কাজ হচ্ছে, ব্যবস্থা সংস্কারে? না, ওই কোনো কাজ হচ্ছে তো না এখন, কিন্তু করা দরকার। এটা যে পয়েন্টটা উনি তুলেছেন, এটা তো সবাই বলে যে আমাদের এমপি সাহেবরা রাস্তা ঠিক করে গম বাটে, এটা কোনো কথা দেখি। তাদের যে কাজ সেইটা করবে এবং স্থানীয় সরকার প্রতিনিধিরা স্থানীয় এই সমস্ত বিষয়গুলো দেখবে, এটা হলে ভালো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম এই যে ঐক্যমত কমিশনের সংলাপ চলছে, ঐক্যমত কতটুকু হচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিছু কিছু বিষয়ে ঐক্যমত হচ্ছে, কিছু কিছু বিষয়ে মতের মিল হবে না, এটি স্বাভাবিক। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শান্তির বাংলাদেশ দেখতে চান বাংলাদেশের মানুষ, আমরাও সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি।